2021 সালের 14 মে চীনের জুলং প্রোব মঙ্গল গ্রহের পৃষ্ঠে সফলভাবে ল্যান্ড করেছিল। এটা চীনের কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল, কারণ এই প্রোবের সাহায্যে চীন প্রথমবার মঙ্গল গ্রহের পৃষ্ঠে পা রেখেছিল। 19 মে চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন জুলং প্রোবের সাহায্যে তোলা মঙ্গল গ্রহের পৃষ্ঠের ছবি প্রকাশ্যে এনেছিল। এই খবরটা শোনার পরে অনেকেরই মনে হয়েছিল যে মঙ্গলের পৃষ্ঠে অবতরণ করা খুব একটা কঠিন ব্যাপার হয়তো নয়। তবে বন্ধুরা, সাধারণ মানুষের কাছে এটা অনেক সহজ প্রসেস বলে মনে হলেও মঙ্গল গ্রহের পৃষ্ঠে সফলভাবে ল্যান্ড করা কিন্তু অনেক কঠিন একটা কাজ। এই জন্যই চীনের জুলং প্রোবে সফলভাবে ল্যান্ডিং করার বিষয়টাকে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট হিসেবে গণ্য করা হয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই বিষয়ে জানাবো যে কেন পৃথিবীতে মহাকাশ থেকে আগত কোনো রকেটের ল্যান্ডিং করা অনেক সহজ হলেও মঙ্গল গ্রহের পৃষ্ঠে ল্যান্ডিং করা অনেক কঠিন। ঠিক কী কারণে পৃথিবীর সঙ্গে মিল থাকা সত্ত্বেও মঙ্গল গ্রহের পৃষ্ঠে ল্যান্ডিং করার প্রসেসটা অনেক জটিল এবং বিপজ্জনক হয়, সেটাই আজকে আপনাদের বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সোভিয়েত ইউনিয়ন যখন স্পুটনিক 1কে মহাকাশে পাঠিয়েছিল, তখন সেই দিন থেকেই গোটা বিশ্বে স্পেস রেস শুরু হয়ে গিয়েছিল। এই লঞ্চিংয়ের 5 বছর পর অর্থাৎ 1962 সালে মানুষ মঙ্গল গ্রহের পথে এগিয়ে যায়। 1962 সালে সোভিয়েত ইউনিয়ন মঙ্গল গ্রহের অরবিটে একটা স্যাটেলাইট পাঠানোর চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টাটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গিয়েছিল, কারণ মঙ্গল গ্রহে পাড়ি দিতে চলা প্রোবটা পৃথিবীর অরবিট ছাড়ার আগেই ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর 1971 সালে সোভিয়েত ইউনিয়ন পুনরায় মঙ্গল গ্রহের দিকে আরেকটা প্রোব পাঠায়। এই প্রোবটা মঙ্গল গ্রহে পৌঁছায় এবং সফলভাবে ডেটা পাঠায়, কিন্তু মঙ্গল গ্রহে ল্যান্ড করার সঙ্গে সঙ্গেই সেটা ধ্বংস হয়ে যায়। এইভাবে সোভিয়েত ইউনিয়নের দ্বিতীয় প্রচেষ্টাও ব্যর্থ হয়ে যায়। তারপর সোভিয়েত ইউনিয়ন আরও একবার চেষ্টা করে এবং তৃতীয়বার তারা মঙ্গল গ্রহের পৃষ্ঠে সফলভাবে ল্যান্ড করে। মঙ্গলের পৃষ্ঠে ল্যান্ড করার পর ল্যান্ডার কাজও করে, তবে সেটা 2 মিনিটের বেশি কাজ করতে পারেনি এবং তার মধ্যেই ধ্বংস হয়ে যায়। এইভাবে সোভিয়েত ইউনিয়ন তৃতীয়বার ব্যর্থ হয়ে যায়। তারপর সোভিয়েত ইউনিয়ন মার্চ 6, মার্চ 7 মিশনও ব্যর্থ হয়ে যায়। মনে হচ্ছিল যেন স্বয়ং ঈশ্বরই চান না যে মঙ্গল গ্রহের পৃষ্ঠে সবার প্রথমে সোভিয়েত ইউনিয়নের পা পড়ুক। 1976 সালে আমেরিকাও মার্স ল্যান্ডিং রেসে অন্তর্ভুক্ত হয়েছিল। আমেরিকা 1976 সালে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য তাদের 2টো মিশন লঞ্চ করে, ভাইকিং 1 এবং ভাইকিং 2। উভয় ল্যান্ডার মঙ্গলের পৃষ্ঠে সফলভাবে ল্যান্ড করে, আর এইভাবে প্রথমবার মঙ্গল গ্রহের পৃষ্ঠে কোনো মানবসৃষ্ট জিনিস পা রাখে। এটা মানবজাতির মহাকাশ ইতিহাসের সবথেকে মাহাত্ম্যপূর্ণ উপলব্ধি ছিল। 2004 সালে স্পিরিট এবং অপরচুনিটি রোভার 2008 সালে ফোনিক্স মঙ্গল গ্রহের পৃষ্ঠে সফলভাবে ল্যান্ড করেছিল। তারপর 2012 সালে কিউরিওসিটি রোভারও সফলভাবে ল্যান্ড করেছিল, কিন্তু 2016 সালে আরও একবার একটা ইউরোপিয়ান প্রোব শিয়াপারেলি ইডিএম ধ্বংস হয়ে যায়। এইভাবে একাধিক সফল ল্যান্ডিংয়ের পরে আজও মঙ্গলের পৃষ্ঠে সেফ ল্যান্ডিং ভীষণ ঝুঁকিপূর্ণ একটা কাজ, যার পেছনে প্রধানত 3টে কারণ হলো: নাম্বার 1, পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব, নাম্বার 2, মঙ্গল গ্রহের গ্র্যাভিটেশনাল ফিল্ড, এবং নাম্বার 3, মঙ্গল গ্রহের পরিবেশ। আমাদের বিজ্ঞানীরা বছরে বেশ কয়েকবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং চীনের স্পেস স্টেশন পর্যন্ত রুটিন ট্রাভেল করেন এবং তারা এই কাজটাকে সফলভাবে সম্পন্ন করেন। তাদের জন্য এই কাজটা অনেকটা অন্য শহরে যাওয়ার জন্য বাস ধরার মতো ব্যাপার। এই দুটো স্পেস স্টেশনই পৃথিবীর অনেক কাছে উপস্থিত আছে। এই দুটো মহাকাশ স্টেশনকে পৃথিবীর সবথেকে নিচের অরবিটে রাখা হয়েছে, যা লো আর্থ অরবিট বা সংক্ষেপে এলইও নামে পরিচিত। এই অরবিটে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণরত আইএসএসের দূরত্ব পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার। এইভাবে মানুষ চাঁদের মিশনও সফলভাবে সম্পূর্ণ করেছে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব মাত্র 3,84,000 কিলোমিটার এবং মহাকাশের নিরিখে এটা খুব বেশি দূরত্ব নয়। এই জন্যই নাসা মানুষকে অনেক সহজেই চাঁদের পৃষ্ঠে পৌঁছে দিয়েছিল। লোয়ার আর্থ অরবিট থেকে চাঁদের দূরত্ব পৃথিবীর দূরত্বের প্রায় 1000 গুণ বেশি, কিন্তু এই দূরত্বটা অ্যাপোলো মিশন মাত্র 3 দিনেই সম্পূর্ণ করে ফেলেছিল। তবে মঙ্গল গ্রহের ক্ষেত্রে এই কন্ডিশনটা একেবারে বদলে যায়, কারণ পৃথিবী থেকে মঙ্গলের ম্যাক্সিমাম এবং মিনিমাম দূরত্বের মধ্যে অনেকটাই পার্থক্য আছে। মঙ্গল গ্রহ সূর্যের চারদিকে প্রদক্ষিণ করার সময় একটা পয়েন্টে এসে পৃথিবীর অনেক কাছে থাকে, আবার অন্য পয়েন্টে অনেক দূরত্বে থাকে। প্রায় 26 মাস পর মঙ্গল গ্রহ পৃথিবীর সবথেকে কাছে থাকে, অর্থাৎ এই সময় মঙ্গল এবং পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে মাত্র 55 মিলিয়ন কিলোমিটার।
যখন মঙ্গল গ্রহ এই পয়েন্টে আসে তখনই মঙ্গল গ্রহের জন্য স্পেস মিশন সম্পূর্ণ করা হয়। অন্যদিকে একটা পয়েন্টে এসে মঙ্গল পৃথিবীর সবথেকে দূরত্বে অবস্থান করে। সেই সময় মঙ্গল গ্রহের দূরত্ব চাঁদের তুলনায় পৃথিবীর দূরত্বের থেকে প্রায় 1000 গুণ বেশি হয়। এই দূরত্বটা এতটাই বেশি যে আমরা পৃথিবী থেকে আইএসএস পর্যন্ত প্রায় 10 লক্ষ বার যেতে পারব। অর্থাৎ মঙ্গল গ্রহের একটা ট্রিপ 10 লক্ষ বার আইএসএসের ট্রিপের সমান হবে। এবার আমি আপনাদের এটা একজন ক্রু মেম্বারের 60-এর দশকে মার্কারি মিশন এবং 3 জন ক্রু মেম্বারের লুনার মিশনের সঙ্গে তুলনা করে ব্যাখ্যা করব। 60-এর দশকে যখন বুধ গ্রহের জন্য মিশন লঞ্চ করা হয় তখন এর জন্য কাজে নেওয়া রকেটের উচ্চতা ছিল প্রায় 29 মিটার। এই রকেটটার ওজন ছিল 120 টন। এই মিশনের জন্য যে অ্যাটলাস রকেটটাকে কাজে নেওয়া হয়েছিল সেই রকেটটা পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 200 কিলোমিটার উচ্চতার অরবিটে 1.2 টন ওজন বিশিষ্ট যে কোনো অবজেক্টকে প্রতিষ্ঠিত করার ক্ষমতা সম্পন্ন ছিল। মার্কারি মিশনের জন্য যে কার্গোটি ব্যবহার করা হয়েছিল সেটা একটা ক্যাপসুল কার্গো ছিল এবং তার মধ্যে শুধুমাত্র একজন ক্রু মেম্বার উপস্থিত ছিলেন, যিনি সেই সময় মহাকাশে প্রায় 5 ঘন্টা সময় কাটিয়েছিলেন। বন্ধুরা, এবার আমরা এর সঙ্গে পৃথিবীর লোয়ার অরবিটের থেকে প্রায় 1000 গুণ দূরত্বে উপস্থিত লুনার মিশনের সঙ্গে তুলনা করব এবং এই বিষয়টা বোঝার চেষ্টা করব যে দূরত্ব এবং ক্রু মেম্বারের সংখ্যা বদলে যাওয়ায় কীভাবে মিশনের মাপদণ্ডও বদলে যায়। শেষ লুনার মিশন অ্যাপোলো 17-এ কমান্ড, সার্ভিস এবং লুনার মডিউল অর্থাৎ প্রত্যেকটা জিনিস যুক্ত করার পর এর মোট ওজন প্রায় আনুমানিক 50 টন ছিল। এই মিশনটাকে স্যাটার্ন 5-এর মতো শক্তিশালী রকেটের সাহায্যে পরিণতি দেওয়া হয়েছিল। এই মিশনটা প্রায় 12.5 দিনে সম্পূর্ণ করা হয়েছিল। সেই সময় 3 জন ক্রু মেম্বারের মধ্যে 2 জন মেম্বার চাঁদের পৃষ্ঠে সময় কাটিয়েছিলেন এবং একজন মহাকাশ যানের মধ্যে উপস্থিত ছিলেন। সেই সময় ক্রু মেম্বাররা চাঁদে প্রায় 3 দিন ছিলেন। এবার আমরা এই পরিসংখ্যানের সাহায্যে মার্স মিশনের তুলনা করব। বিজ্ঞানীদের পরিকল্পনা অনুযায়ী 2037 সাল নাগাদ তারা 6 জন মহাকাশচারীকে মার্স মিশনে পাঠাবেন। এই মিশনের জন্য মঙ্গলের দূরত্বই সবথেকে বড় সমস্যায় পরিণত হয়েছে, কারণ যখন মিশনটা লঞ্চ করা হবে তখন আউটবাউন্ডের জন্য প্রায় 174 দিন সময় লাগবে এবং রিটার্নের জন্য প্রায় 201 দিন সময় লাগবে। এইভাবে মঙ্গল গ্রহে প্রায় 539 দিন সময় অতিবাহিত করতে হবে। এটা এই জন্য করতে হবে যাতে মঙ্গল গ্রহ আরও একবার পৃথিবী থেকে সবথেকে কম দূরত্বের পয়েন্টযুক্ত স্থানে চলে আসে, যাতে মহাকাশ যানটাকে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য যতটা সম্ভব কম ফুয়েল খরচ করতে হয়। পুনরায় সেই পয়েন্টে ফিরে আসার জন্য মঙ্গল গ্রহে ক্রু মেম্বারদের জন্য প্রায় 914 দিন অর্থাৎ 2.5 বছরের দীর্ঘ সময় অতিবাহিত করতে হবে। এইভাবে আমরা দেখছি যে চাঁদ এবং পৃথিবীর মধ্যকার দূরত্বের কারণে পৃথিবী থেকে মঙ্গল গ্রহের জন্য মিশন করা একটা সুদীর্ঘ লাভের সমান, যেখানে ক্রু মেম্বারের সংখ্যা দ্বিগুণ করা হবে এবং মিশনের সময়কালও প্রায় 73 গুণ বেড়ে যাবে। এর জন্য প্রায় 150 গুণ বেশি ট্রান্সপোর্টেশনের প্রয়োজন হবে। যখন একটা গ্রহ থেকে আরেকটা গ্রহে ইন্টারপ্ল্যানেটারি মিশন লঞ্চ করা হয় তখন দূরত্বের কারণে দীর্ঘ সময় ধরে ক্রু মেম্বারদের রেডিও অ্যাক্টিভ ওয়েব থেকে সুরক্ষিত রাখা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর সেই জন্য শিপমেন্টে যতটা সম্ভব বেশি ওজন যুক্ত করা হয়, যাতে ক্রু মেম্বারদের কাছে রেডিও অ্যাক্টিভ ওয়েব সহজে পৌঁছাতে না পারে। এইভাবে স্পেসশিপের ওজন অনেকটাই বেড়ে যায়। এছাড়া আরও একটা সমস্যা হলো, এত দূরত্বে ইন্টারপ্ল্যানেটারি মিশনের সময় যদি কোনো স্পেয়ার পার্টস নষ্ট হয়ে যায় তাহলে সেটা দ্রুত পাল্টানো খুব জরুরি হয়ে পড়ে, নয়তো ক্রু মেম্বারদের প্রাণ সংশয় দেখা দিতে পারে। যখন মহাকাশে কোনো মিশনের সময় স্পেসশিপের কোনো পার্টস নষ্ট হয়ে যায় তখন সেটা রিপেয়ার করার জন্য আইএসএসের সমস্ত পার্টস উপস্থিত থাকে। তবে এই অপশানটা মার্স মিশনের ক্ষেত্রে উপযুক্ত নয়, যার ফলে ক্রু মেম্বারদের অনেক ওজন বিশিষ্ট স্পেয়ার পার্টসগুলো নিজেদের সঙ্গে করে নিয়ে যেতে হবে, যার ফলে স্পেসশিপের ওজন আরও অনেক বেড়ে যাবে। এছাড়া আরও একটা সমস্যা হলো, মার্স মিশনের জন্য অনেক ফুয়েল নিয়ে যেতে হবে, কারণ আমরা জানি যে কোনো ট্রাক বা ট্রেন চালানোর জন্য যতটা ফুয়েল প্রয়োজন হয় তার থেকে অনেক বেশি ফুয়েলের প্রয়োজন হবে সেটাকে আটকানোর জন্য। এই জন্যই মঙ্গল গ্রহের পৃষ্ঠে ল্যান্ড করার জন্য আমাদের অনেক বেশি ফুয়েলের প্রয়োজন হবে। এই জন্য আমাদের অতিরিক্ত ফুয়েল সঙ্গে করে নিয়ে যেতে হবে। এইভাবে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে এবং মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে একটা ট্রিপ সম্পূর্ণ করার জন্য আমাদের প্রায় 1250 টন ফুয়েলের প্রয়োজন হতে পারে। এটা সত্যি অনেক কঠিন একটা কাজ, কারণ মহাকাশে উপস্থিত আইএসএসের ওজন আনুমানিক 450 টন। এছাড়া মঙ্গল গ্রহের পৃষ্ঠে ল্যান্ড করাটাও ভীষণ বিপজ্জনক একটা ব্যাপার, যেখানে শেষ 7 মিনিট সবথেকে ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। এই 7 মিনিটে ল্যান্ড করা প্রোবের ভাগ্য অন্ধকারে লুকিয়ে থাকে।
আসলে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীর দূরত্ব অনেকটা বেশি হওয়ায় কোনো প্রোবকে ল্যান্ডিংয়ের জন্য দ্রুত ইনস্ট্রাকশন পাঠানো সম্ভব হয় না। এই জন্য তাদের স্পেসশিপকে কন্ট্রোল করার জন্য আগে থেকেই পরিস্থিতি সম্পর্কে অনুমান করে তার জন্য অটোমেটিক ল্যান্ডিং সিস্টেম তৈরি করতে হবে, যেটা সেই সময় ক্যালকুলেশন অনুযায়ী কাজ করতেও পারে আবার নাও পারে। এই জন্য মঙ্গলের পরিবেশে এন্ট্রি থেকে শুরু করে মহাকাশযানের ল্যান্ডিং পর্যন্ত 7 মিনিটকে আমরা ডার্ক জোন বলতে পারি। এই সময় বিজ্ঞানীদের প্রোবের উপরে কোনো রকম কন্ট্রোল থাকে না। তখন তারা শুধুমাত্র প্রার্থনা করেন যাতে এই 7 মিনিটে সব কিছু ঠিকঠাক থাকে। এছাড়াও মঙ্গল গ্রহে সেফ ল্যান্ডিংয়ের সবথেকে বড় সমস্যা হলো এর মাধ্যাকর্ষণ শক্তি এবং এর হালকা বায়ুমণ্ডল। কারণ যখন কোনো প্রোব মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তার স্পিড প্রতি ঘন্টায় প্রায় 1200 মাইল থাকে। সেই সময় তার স্পিড কন্ট্রোল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মঙ্গল গ্রহে পৃথিবীর তুলনায় পরিবেশ অনেক হালকা থাকে, যার ফলে পরিবেশগত ঘর্ষণ উৎপন্ন হলেও সেটা এতটাও বেশি হয় না যে কোনো স্পেসশিপকে সুরক্ষিতভাবে ল্যান্ড করাতে পারবে। সো বন্ধুরা, তাই এটা বলা যেতে পারে যে মঙ্গল গ্রহের সঙ্গে পৃথিবীর অনেক মিল থাকা সত্ত্বেও এখানে মানব মিশন করা এবং তাদের সেফ ল্যান্ডিং প্রচণ্ড বিপজ্জনক প্রমাণিত হতে পারে। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, তাহলে কি ভবিষ্যতে মানুষ মঙ্গল গ্রহে যেতে পারবে না? আপনার মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানান।